আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ক্লাস নং 4। আজকে ক্লাস 4 করবো আমরা ইনশাল্লাহ। কেমন সাউন্ড হচ্ছে? এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। কেমন মেবি হচ্ছে ওটা এসির সাউন্ড, বাট এখন আশা রাখি হচ্ছে না, কারণ আমি আমার ফোন বন্ধ করছি। সাউন্ড মানে আমার ফোন এইটা সাইলেন্ট করে দিচ্ছে। আশা রাখি সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাস শুরু করি, ঠিক আছে? এরপর সাউন্ডের প্রবলেম হলে দেখা যাবে ইনশাল্লাহ। অলরেডি ক্লাসে সবাই চলে আসছেন, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের ক্লাস নং 4, ঠিক আছে? ক্লাস 4 লাস্ট শুটের ক্লাস। তো এখানে আমরা ঢাকা বোর্ড 23 সালের প্রশ্নটা আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? ঢাকা বোর্ড 23 সালের কোশ্চেন সমাধান করব, এবং এটা বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ঢাকা বোর্ড 2023, আমি একটু লিখে ফেলি। ঢাকা 2023 আমাদের সাজেশনমূলক ক্লাসের ক্লাস নং 4। আর গত প্রিভিয়াস ক্লাসে তোমাদের যে মানে বাসায় যে এইচডব্লিউ দিয়েছিলাম, সেই এইচডব্লিউ গুলো আশা রাখি তোমরা সবাই করছো। কেমন? তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? তো ঢাকা বোর্ড 23-এর তোমাদের পিডিএফ এর মানে তোমাদের শীটের প্রথম কোশ্চেনে বলছে কন্ট্রা দাখিলা জাবেদা প্রস্তুত করো। কন্ট্রা দাখিলা, এখন তোমরা আগে এটা বুঝো যে কন্ট্রা মানে কি। CONTRA, কন্ট্রা। কন্ট্রা শব্দের অর্থ হচ্ছে হলো বিপরীত দাখিলা। এখন হোয়াট ইজ বিপরীত দাখিলা? বিপরীত দাখিলা জিনিসটা কি? আমি জাস্ট একটু ইন শর্ট বলে, আমি জানি এটা তোমরা অনেকেই জানো, তারপর আমি এটা একটু আলোচনা করে দিচ্ছি। কেমন? আচ্ছা, বিপরীত দাখিলা জিনিসটা কি? আগে জিনিসটা বুঝতে হবে। বিপরীত দাখিলা হলো দুইটা এন্ট্রিকে আমরা বিপরীত দাখিলা বলি। এক নাম্বার হচ্ছে হলো, হ্যাঁ, আমি একটু আমার ভাষায় লিখে দিই।
এক নম্বর হচ্ছে ব্যবসায়ের অর্থ ব্যাংকে জমা, এটা হলো একটা কন্ট্রা এন্ট্রি। 2 নম্বর হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। কেমন? জাস্ট একটা ফোন আসছে, আমি একটু ফোনটা পিক করি, তোমরা এই জিনিসটা দেখো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, বলুন। জি জি বলুন। জি জি মানে অনার্সে আমি তো এরকম ভাবে এখনো পড়ানো শুরু করিনি, আর আমি এখন ক্লাসে আছি। আমি ক্লাস শেষ করে অবশ্যই আপনাকে ফোন ব্যাক করবো, কেমন? তখন কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংকে জমা, আর কি ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। জিনিসটা কি? ধরো এইটা মনে করো তোমার ব্যবসা, ঠিক আছে, বিজনেস। এটা মনে করো তোমার একটা একটা মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে। আর এইটা হচ্ছে হলো তোমার এই ব্যবসা প্রতিষ্ঠানের যে টাকাগুলো, সেই টাকাগুলো মনে করো এ বি সি ডি নামক একটা ব্যাংক। এইটা হলো একটা তোমার ব্যাংক। এই ব্যাংকে তুমি টাকাগুলো রাখো। এখন তুমি যখন তোমার ব্যবসার টাকাটা ব্যাংকে জমা রাখতেছো, ব্যাংকে জমা করতেছো, কেমন? তোমার ব্যবসার টাকা ব্যাংকে যখন জমা করতেছো, দেখো ব্যবসা থেকে টাকাটা কিন্তু মাইনাস হচ্ছে, আর টাকাটা বাড়তেছে কোথায়? ব্যাংকে বৃদ্ধি পাচ্ছে, কেমন? তার মানে কোনো লেনদেনের ফলে যদি তোমার ব্যবসা থেকে টাকা কমে যায় এবং ব্যাংকে টাকা বাড়ে, ওইটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। যেমন ব্যবসার অর্থ যদি ব্যাংকে জমা দেওয়া হয়, যেমন এখানে ব্যবসার অর্থ ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, মনে করো সেটা তুমি 10,000 টাকা ব্যাংকে জমা দিলা, তাহলে এই 10,000 টাকা যে যখনই তুমি ব্যবসার টাকা ব্যাংকে জমা দিলা, তখনই ওইটা হয়ে যাবে কন্ট্রা এন্ট্রি। আবার সিমিলার ওয়েতে তুমি মনে করো তোমার এখন ব্যবসার টাকা দরকার, কয় হাজার টাকা দরকার? মনে করো ব্যবসায় 3,000 টাকা দরকার। এখন এই 3,000 টাকা তুমি কোন জায়গা থেকে নিবা? তোমার ওই যে ব্যাংকে 10,000 টাকা তুমি জমা করছিলে না, ওইখান থেকে মনে করো তুমি 3,000 টাকা উত্তোলন করে নিলা, উত্তোলন করলা। তো এইটাকে তুমি অবশ্যই অবশ্যই কন্ট্রা বলবা। কেন কন্ট্রা বলবা? কারণ এখানে তুমি যখন এই 10,000 টাকা থেকে 3,000 টাকা উঠাই নিয়ে তোমার ব্যবসায় নিয়ে আসতেছো, তখন তোমার ব্যাংক মানে তখন তোমার ব্যাংক থেকে 3,000 টাকা হ্রাস পাচ্ছে, এবং ওই 3,000 টাকা কিন্তু তোমার ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি হচ্ছে হলো সেই এন্ট্রিগুলো, যে এন্ট্রিগুলোর ফলে আমাদের ব্যবসা ও ব্যাংক দুইটাই একসঙ্গে প্রভাবিত হয়, দুইটাই একসাথে প্রভাবিত হয়। আমার কথা বুঝতে পারছো? আরিফুল ইসলাম, কি হয়েছে? আমাকে একটু বলো যে এই কন্ট্রা এন্ট্রির বেসিক জিনিসটা বুঝছো কিনা। আমি আবার বলছি, আমি বারবার বলতেছি, শোনো। যে লেনদেনের ফলে যে লেনদেনের ফলে আমাদের ব্যবসা এবং ব্যাংক দুইটাই প্রভাবিত হয়, সেই ব্যবসাটাকে বলা হয় হচ্ছে সেই এন্ট্রিটাকে বলা হয় হচ্ছে কন্ট্রা এন্ট্রি। যে এন্ট্রিটার ফলে বা যে লেনদেনের ফলে আমাদের ব্যবসা আর ব্যাংক দুইটাই প্রভাবিত হচ্ছে। এখন তোমরা অনেকে বলতে পারো, স্যার প্রভাবিত হওয়া কি? প্রভাবিত হওয়া হচ্ছে হলো যে তোমার একই সঙ্গে ব্যাংক মানে ব্যবসা থেকে কমবে ব্যাংকে বাড়বে, তা না হইলে ব্যাংক থেকে কমবে ব্যবসায় বাড়বে। একই সঙ্গে দুইটা হবে, ঠিক আছে। স্যার প্রাপ্ত চেক পরবর্তী দিন ব্যাংকে জমা দিলেও তো কোনটা? হ্যাঁ, চেক যদি সাথে সাথে জমা দেওয়া হয় তখন কন্ট্রা হয় না, মানে সাথে সাথে বা সঙ্গে সঙ্গে জমা দিলে কন্ট্রা হয় না, পরবর্তী যে কোনো সময় জমা দিলেও এটা কন্ট্রা হয়ে যায়। নগদ টাকা জমা দান, এটা কি কন্ট্রা? কোথায় নগদ টাকা জমা দান? হ্যাঁ অবশ্যই এটা কন্ট্রা এন্ট্রি। নগদ ও ব্যাংক প্রভাবিত হয়, জি পিয়াস ঠিক বলেছেন। এখন আমাকে বলেন যে কন্ট্রা এন্ট্রি বুঝতে পারছেন কিনা আপনারা সবাই? এবং যদি কেউ না বুঝা থাকেন, আমি শর্টকাট বলি, শর্টকাট আসলে এই দুইটা মুখস্থ করে ফেলান। সেটা কি? ব্যবসার অর্থ ব্যাংকে জমা দিবেন, আর ব্যবসার প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করবেন। সবাই বুঝতে পারছেন কিনা একটু লেখেন, লিখলে আমি কদাক প্রশ্নে চলে যেতে পারি। সবাই একটু লিখতে থাকুন। রাখি। ওয়ালাইকুম আসসালাম। বাসায় ক্লাস এবার? হ্যাঁ ক্লাস আছে। না আজকে ক্লাস আছে, কালকে নেই, শুক্র শনি বন্ধ। হুম।
আচ্ছা ঠিক আছে, আমি বেরোয় ফোন দিচ্ছি ভাই। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলেন এবার আমরা ক দাগের উত্তর করি ইনশাআল্লাহ। ক দাগে বলেছে হচ্ছে কন্ট্রা দাখিলার জাবেদা প্রস্তুত করো। তার মানে এখানে সরাসরি আপনাকে জাবেদা দিতে বলছে, তাহলে জাবেদা দিতে বলছে, তাহলে ক দাগ দিয়ে আমরা জাবেদাই দিব। তাহলে এখানে প্রথমে লিখবো জাবেদা। তো আমরা এর ভিতরে এখন দেখবো যে কোন লেনদেনগুলোর ফলে আমাদের ব্যবসা ব্যাংক একসঙ্গে প্রভাবিত হয়েছে। কেমন, আমরা যদি একটু প্রথম থেকে দেখি, তো নগদ উদ্দীপ্ত 15,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা, এটা কন্ট্রা না। প্রাপ্য হিসাবে নগদ আদায় 8,000 টাকা, চেক মারফত আদায় 11,500 টাকা। আচ্ছা, এটা নিয়ে একটু কথা আছে, একটু পরে আসতেছি। প্রাপ্য হিসাবে নিকট হতে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, তার মানে এটা কন্ট্রা। এরপর হচ্ছে হলো পণ্য ক্রয় যার 9,000 টাকা নগদে পরিশোধ, এটা কন্ট্রা না। চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ, এটাও কন্ট্রা না। চেক মারফত পদবী হিসাবকে পরিশোধ করা হলো, এটাও কন্ট্রা না। হাতে নগদ 4,000 টাকা, অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কন্ট্রা। তাহলে এখানে আমরা কন্ট্রা যদি দেখি, তাহলে প্রাপ্য হিসাবের হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। প্রাপ্য হিসাব হতে 4 নাম্বার, জুন 4, আমি বুঝাই দিচ্ছি, আমি আগে জাবেদাটা করি তারপর আমি বুঝাই দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার সাল দেওয়া নাই, জুন 4 লিখলাম। আচ্ছা, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে চেক যদি আমরা ব্যাংকে জমা দেই, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, ডেবিট হবে। এবং চেকটা যেহেতু আমাদের কাছ থেকে চলে গেল, সেহেতু নগদান হিসাব ক্রেডিট হবে। আমি জানি এটা অনেকেই বুঝতে পারতেছে না, আমি বুঝাই দিলে সবাই বুঝতে পারবে। আচ্ছা, প্রাপ্য হিসাবের নিকট প্রাপ্ত চেকটি, তাহলে প্রাপ্য হিসাবের নিকট থেকে চেক পাইছিলাম হচ্ছে হলো 11,500 টাকা, তাহলে এখানে লিখবো 11,500 টাকা। যেহেতু প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দান বা জমা দেওয়া হলো, একটা লিখলেই হচ্ছে। আচ্ছা, এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এই যে লেনদেনটা আপনি অন্তর্ভুক্ত করলেন, এই লেনদেনটা তো একটু ঝামেলা আছে। ঠিক আছে, যে কিভাবে ঝামেলা, আমি আগেই বলি এটা একটু ঝামেলার এন্ট্রি, আমি একটু বুঝাই দেবার চেষ্টা করি। দেখো, তো আমরা যে চেকটা পাইছি, এই চেকটা হলো বাহন চেক বা বাহক চেক। ঠিক আছে, এই বাহক চেকটা হচ্ছে হলো নগদ টাকার সমতুল্য। ঠিক আছে, নগদ টাকার সমতুল্য। এখন তোমরা বলতে পারো যে স্যার বাহক চেক কেন ধরলাম? এটা বাহক চেক ধরে নিতে হবে। ঠিক আছে, এরকম কোনো লেনদেন থাকলে বাহক চেক ধরে নিতে হবে। এখন তুমি যদি বলো যে স্যার বাহক চেক কেন ধরে নিব, এটা দাগ কাটা চেক না কেন বা অন্য কোনো চেক না কেন বা সামথিং, এরকম যদি কোনো কোশ্চেন তোমার আসে, তো সেক্ষেত্রে আমি তোমার একটা সহজ সলিউশন বলে দিই। তুমি নিচে একটা নোট বা টিকা দিয়ে দিবা। কি বলবা? যে 4 তারিখের উক্ত চেকটি কি বাহক চেক ধরে নগদ টাকার সমান ধরা হয়েছে। এখন দেখো, সিম্পলি আমরা যখন একটা চেক পাই, এই চেকটা কিন্তু আমাদের যে ক্যাশ বাক্স থাকে, ঠিক আছে, ক্যাশ বাক্স, আমাদের যে ক্যাশ বাক্স থাকে না, যেখানে আমরা নগদ টাকা রাখি, চেকটা পাওয়ার পর আমরা চেকটা হয় মানি ব্যাগে রাখি, তা না হলে কিন্তু চেকটা ওই ক্যাশ বাক্সের ভিতর রাখি। এখন ওই কিছুদিন পরে ওই চেকটা আমরা যখন ব্যাংকে জমা দেই, তখন ওই জমাকৃত চেকের ফলে কিন্তু আমাদের ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে।
জমাকৃত টাকার ফলে আমাদের ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে, তার মানে ব্যাংক হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এবং এই চেকটা যেহেতু আমরা নগদ টাকার সমান ধরে নিছি, তার মানে এই চেকটা আমাদের কাছ থেকে যে গেল, এটাই আমরা মনে করবো আমাদের কাছ থেকে নগদ টাকা যে ব্যাংকে জমা হলো, মানে নগদ টাকা চলে গেল। এজন্য এটাকে আমরা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখছি। এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা এটা একটু বলো। এর পরের এন্ট্রিটা আরো ঝামেলার, কারণ এই পরের এন্ট্রিতে ক্যালকুলেশনের বিষয় আছে, আর একটু ঝামেলার আছে, আমি একটু পরে বুঝাই দিচ্ছি। আগে এটা বুঝতে পারছো কিনা সবাই বলো, না বুঝতে পারলে আমি তোমাকে আবার বুঝাই দেবো। স্যার আগের ক্লাসগুলো কই? প্রত্যেকটা ক্লাস গ্রুপের শুরুতে সুন্দর মতন সাজিয়ে রাখা আছে, একটু দেখে নিবা, লিঙ্ক দেওয়া আছে। আফসান 4 আর 30। আর দেখো এইরকম এন্ট্রিগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? এই এন্ট্রিগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। এই এন্ট্রিগুলো বুঝতে পারলে তোমার প্রিপারেশন 100% ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের কোর্সের উপরে 100% ভরসা রাখো। আমাদের এই কোর্সের উপরে 100% ভরসা রাখো যে তুমি এই কোর্সটা করলে ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমি যে কথাগুলো বলতেছি শুধু এইগুলো মাথায় নাও ভালো মতন। আচ্ছা, অনেকেই বলতেছে স্যার আরেকবার, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা বলি। ধরো ধরো তুমি একটা চেক ব্যাংকে জমা দিছো, তাহলে তুমি যখন একটা চেক ব্যাংকে জমা দিচ্ছ, তখন ওই চেকটা তোমার কাছে যদি নগদ টাকার সমান হয় বা নগদ টাকার সমতুল্য হয়, কারণ যে চেকটা তুমি ব্যাংকে জমা দিছো, ধরে নিছো ওই চেকটা হলো বাহক চেক, তাহলে ওই বাহক চেক যদি নগদ টাকার সমতুল্য হয় বা নগদ টাকার সমান হয়, ইংরেজিতে একটা শব্দ আছে ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে নগদ টাকার সমতুল্য। তার মানে ওই চেকটা যখন তুমি ব্যাংকে জমা দিচ্ছ, তোমার ব্যাংকে কিন্তু টাকা বাড়তেছে। এখন তুমি যদি বাবা এই জিনিসটা না বোঝো যে চেক ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে তো তোমার আর একটু বেশি পড়াশোনা করতে হবে। তৃতীয় অধ্যায়টা বেশি করে পড়তে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী। এর পরের অধ্যায় যেটা আমরা করবো, ওখানে আমি বেসিক ক্লাসে আরেকবার বুঝাই দেবো তোমাদের এই জিনিসগুলা কি, জমাকৃত চেক কি, ইস্যুকৃত চেক কি, ঠিক আছে? এগুলো আলোচনা করবো। তো যখন আমরা একটা চেক ব্যাংকে জমা দিচ্ছি, এর ফলে আমাদের ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে। তার মানে ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে, ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে, তার মানে কি? ব্যাংকে টাকা যদি বাড়ে তার মানে কি? আমাদের ব্যাংক হিসাব ডেবিট হবে, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর এই যে টাকাটা আমরা যখন ব্যাংকে জমা দিচ্ছি, আর এই দেখো ক্লাসে আননেসেসারি কোশ্চেন করে না স্যার, একটা কথা বলবো, 200 জন ভিউ, তার মানে 200 জন ক্লাসে 750 জন ভিউ কিভাবে? দেখো এইসব আননেসেসারি প্রশ্ন প্লিজ এখন করো না। ক্লাস টাইমে ক্লাসের কন্টেন্টের দিকে একটু মনোযোগ দাও, ঠিক আছে? আননেসেসারি কোশ্চেন করো না কেউ প্লিজ, কারণ এগুলোর কনসেন্ট্রেট ব্রেক হয়। আমি তোমাদের কমেন্ট আমার সামনে, এগুলো পড়তে গেলে অন্য আননেসেসারি, তোমরা যেটা প্রয়োজন সেই বিষয়ে কথা বলো। তাহলে টাকাটা যখন আমরা ব্যাংকে জমা দিচ্ছি, তখন মানে চেকটা যখন ব্যাংকে জমা দিচ্ছে, আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ব্যাংক হিসাব ডেবিট। আর ওই চেকটা আমাদের কাছে কি ছিল? নগদ টাকার সমতুল্য না, যেহেতু এটা আমরা বাহন চেক ধরে নিছিলাম। ওই যে প্রাপ্য হিসাবের নিকট থেকে 11,500 টাকার যে চেকটা পাইছিলাম, কিছুদিন পরে আমরা যখন ব্যাংকে জমা দিলাম, তখন ওইটা যেহেতু নগদ টাকার সমতুল্য ছিল, তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা গেল কিনা? তার মানে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ হ্রাস পাইছে আর ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এই যে নগদ আর ব্যাংক দুইটা প্রভাবিত হয় যে লেনদেনের ফলে, সেই লেনদেনটাকেই আমরা কি বলি? কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তার মানে এটাই বিপরীত দাখিলা। দেখো এটা অনেকে অনেকভাবে বুঝাইতে পারে, কিন্তু আসল কন্টেন্ট, আসল বুঝবার বিষয় হলো এইটাই, যে তোমাকে এইটা বুঝতে হবে যে এই লেনদেনের ফলে কিভাবে তোমার ব্যাংক আর নগদান বই দুইটাই প্রভাবিত হয়েছে। আমার কথা বুঝতে পারতেছো? এবার বুঝতে পারছো কিনা বলো, না বুঝতে পারলে আমি আবার বুঝাইতে পারো। এগুলো নোট করো, খাতায় যদি না তুলো না, জীবনে কোনদিন বোঝা লাগবে না। খালি স্যার ওই করাই যাবে আর তোমার ওই রকম ওই ভিডিও থেকে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে হলো আরেকটা হচ্ছে হলো হাতে নগদ 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই আবার এক বিধিক ঝামেলার কাজে, কোন বোর্ডে রে? ঢাকা বোর্ড। আরে আল্লাহ, হাতে নগদ 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিছে। তাহলে অবশিষ্ট কয় টাকা ব্যাংকে জমা দিছে তা তো বলে নাই। এখন দেখো এটা ভালো বলছো, অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো 30 তারিখ। দেখো অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও কন্ট্রা। তাহলে টাকা যদি ব্যাংকে জমা দেই, তাহলে সেটা তো আমরা কন্ট্রাক্টই বলবো, কারণ টাকা যখন আমরা জমা দেই তখন আমাদের কাছ থেকে নগদ টাকা কমে যায় আর ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। আমার কথা বুঝতে পারতেছো সবাই? আমাদের কাছ থেকে টাকা কমে যায় কিন্তু ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। তাহলে এখন এইখানে আমরা কি করতে পারি?
এইখানে অবশ্যই যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, যেহেতু এটা অবশ্যই কন্ট্রা এন্ট্রি, সেহেতু এটা আমরা অবশ্যই এখানে ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, সো এখানে আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখবো। আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংকে টাকা বা ব্যাংকে অবশিষ্ট টাকা লিখলেও হবে, জমা দেওয়া হলো। আচ্ছা, এখন এই টাকা কত হবে এটা আমাকে একটু বলো। এখানে কিন্তু টাকার কথা মেনশন করা নেই, এখানে প্যাচটা হলো এইখানে। এই টাকা কত হবে আমার এটা একটু বলো, সবাই একটু লেখো এখানে টাকা কত হবে। এখন এই টাকাটা তোমাকে বের করতে হবে এখানে বেসিক্যালি, ঠিক আছে? অবশিষ্ট টাকাটা বের করতে হবে। অবশিষ্ট টাকা কত? অবশিষ্ট টাকা কত? অবশিষ্ট টাকা কত? খতে করতে হবে, হ্যাঁ এটাও ঠিক বলছো, খতে করতে হবে। কিন্তু এই অবশিষ্ট টাকাটা কিভাবে বের করব কে বলতে পারবে? যে বলতে পারবে আমি ধরে নিব যে ও আগায় আছে। বলো এই টাকাটা কিভাবে বের করব? তেরো হাজার টাকা, কণিকা ঠিক বলছো, তোমার সম্ভবত ঠিক আছে, আমি জানি না 13,000 কিনা, কিন্তু এই 13,000 তুমি বের করছো কিভাবে আগে সেটা বলো। আচ্ছা দেখো, এখন অবশিষ্ট টাকা নগদ উদ্বৃত্ত ছিল কত টাকা আগে দেখো, 18,000 টাকা। ওকে, ভালো কথা। প্লাস এর সঙ্গে চেক মারফত আদায় হচ্ছে হলো, সরি, নগদ উদ্বৃত্ত 18,000, ব্যাংক জমা অতিরিক্ত এটা আসবে না, প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় করছে 8,000 টাকা, তাহলে 8,000 টাকা যোগ দিবা। চেক মারফত আদায় হয়েছে 11,500 টাকা। দেখো এই চেক মারফত যেটা আদায় করছিল সেটাতে তো তুমি নগদ টাকা সমতুল্য ধরছিলা, তাইলে ওইটাও যোগ দিবা 11,500। এর ফলে তোমার টাকা আসছে, এটা উদ্বৃত্ত ছিল আর এটার ফলে টাকা আসছে, এটার ফলে টাকা আসছে। এরপরে যদি দেখো পণ্য ক্রয় 28,000 টাকা, যার মধ্যে 9,000 টাকা নগদে পরিশোধ করে দিছো, তাহলে 9,000 টাকা যদি নগদে পরিশোধ করো তাহলে 9,000 টাকা মাইনাস। চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করছো 2,000 টাকা, তার মানে এটা তো ব্যাংকের থেকে কমছে, এটা তো তোমার নগদ কমে নেই। চেক মারফত পদবি হিসাবকে পরিশোধ 10,000 টাকা, এটাও তোমার ব্যাংকের থেকে টাকা কমছে, এটা আসবে না। হাতে নগদ 4,000 টাকা রেখে, তার মানে এই 4,000 টাকাও বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে এবার আমরা যদি একটু যোগ দেই, তাহলে 18 আর 8 আর 11,500, একটু ক্যালকুলেটর লাগবে। 18,000 প্লাস 8,000 প্লাস 11,500 বিয়োগ 9,000 বিয়োগ 4,000। আচ্ছা, এখান থেকে তো আবার 11,500 বিয়োগ হবে, তাহলে 11,500 আমরা ব্যাংকে জমা দিয়ে দিছিলাম না, 13,000। তাহলে এই যোগ বিয়োগ গুলো করলে বের হচ্ছে হলো 13,000। এই 13,000 কে কে বোঝো নাই আগে বলো? এই 13,000 যারা বুঝছো তারা এই অঙ্ক বুঝে গেছো। এই 13,000 বের করলাম, এটা অনেকে 8,000 বলতেছে, অনেকে 4,000 বলতেছে, অনেকে 400 বলতেছে, এটা ভুল বাবা, 13,000 হবে। এখন এই 13,000 বুঝছো কিনা আমাকে একটু জানাও সবাই, দ্রুত কুইক। দেখো নগদ উদ্বৃত্ত বাইর করতে হবে, তার মানে তোমার টাকা, নগদ টাকা আসছে, আবার তোমার নগদ টাকা গেছে। এই যে তোমার নগদ টাকা আসছে, এই যে তোমার নগদ টাকা গেছে, এই জিনিসগুলা তুমি প্লাস মাইনাস করো। নগদ টাকা আসছে, দেখো নগদ উদ্বৃত্ত ছিল 18,000 টাকা, এটা তো তোমার নগদ টাকা ছিল। এরপরে দেখো, এরপরে তোমার 8,000 টাকা কি বলছে? প্রাপ্য হিসাব হতে, মানে দেনাদার হতে নগদ আদায় 8,000 টাকা। তাহলে এই যে 8,000 টাকা তুমি আদায় করছো, এটা তোমার নগদ টাকা আসছে না, তার মানে তুমি যোগ দিবা। এরপরে দেখো আবার চেক মারফত আদায় হয়েছে 11,500 টাকা, তাহলে এই চেক মারফত যে তুমি 11,500 টাকা আদায় করছো, এইটা কি হবে? এটা এটা চেক, এটা তো তুমি নগদ টাকার শামিল ধরে নিছিলে, তাহলে এটা তোমার নগদ টাকা বৃদ্ধি করছো, এটা তুমি যোগ করছো। এরপরে দেখো এই 9,000 টাকা কি? 9,000 টাকা হচ্ছে হলো পণ্য ক্রয় করছো 28,000 টাকা, কিন্তু 9,000 টাকা নগদে পরিশোধ করছো, তাহলে বাকি টাকাটা তো তুমি এখনো পরিশোধ করো নাই। যে টাকাটা নগদে পরিশোধ করছো সেইটা তুমি বিয়োগ দিয়ে দিছো। এরপরে এই 4,000 টাকা হচ্ছে হলো তোমার বলছে হলো
হাতে নগদ 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে। তাহলে এই যে 4,000 টাকা তুমি হাতে নগদ রাখছো, এটাও তোমার বিয়োগ দিয়ে দিতে হবে, মাইনাস করে দিতে হবে, কারণ এটা তো তুমি আর ব্যাংকে জমা দাও নাই, এটা হাতে নগদ তুমি রাইখা দিছো, তার মানে এটাও তোমার বিয়োগ। ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছো স্যার 11,500 কেন আবার বিয়োগ হলো? ঠিক আছে, এই 11,500 বিয়োগ হবার মূল কারণ হচ্ছে তোমার এই 11,500টা তো তুমি নগদ টাকা পাইছিলা, সরি চেক পাইছিলা, যেটা তুমি নগদ টাকা সামিল ধরছিলা, যেহেতু নগদ টাকা সামিল ধরছিলে এই জন্য নগদের সঙ্গে দেখো যোগ দিছো। আবার ওই 11,500 টাকা তুমি পরবর্তী তারিখে বিয়োগ মানে ব্যাংকে জমা দিয়ে দিছো না, এখানে বলছে না যে প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় 8,000 টাকা এবং মানে সরি 4 তারিখে বলছে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। 4 তারিখ খেয়াল করো, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, তার মানে ওই 11,500 টাকা তুমি যখন ব্যাংকে জমা দিছো তখন তোমার টাকা চলে গেছে, এই জন্য তুমি বিয়োগ করে দেখাইছো, একবার প্লাস দিছো আর একবার মাইনাস দিছো। এবার আমাকে একটু বলো ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো 13,000 টাকা। বুঝতে পারছো কিনা সবাই আমাকে জানাও। স্যার বুঝতেছি না, কোনটা বুঝতেছো না আমাকে একটু বলো। জানুয়ারি স্যার জুন 2, 20, 27 হলো না কেন ভাইয়া? এখানে তো চেক এর কথা বলা হয়েছে, একটু বুঝাই দেন বাবা। এখানে বলছে কি বলবো তোমাদের প্রশ্নে কি বলছে দেখো, হাতে নগদ 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিছে, তার মানে কি তোমার নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা বলছে এখানে। তাহলে এখানে তো সেকেন্ড লেনদেন হলে তো ব্যাংকের থেকে টাকাটা কমছে, তুমি এখানে ব্যবসার টাকা তুমি ব্যাংকে জমা দিচ্ছ, তাহলে তুমি দেখবা তোমার নগদ কয় টাকা আছে যোগ বিয়োগ করা। তোমার নগদ উদ্ধৃত ছিল 18,000 টাকা, এরপরে তোমার দেখবা নগদ লেনদেন হয়েছে কোনগুলা, তোমার ব্যবসায়িক কিছু নগদ লেনদেনের ফলে বাড়ছে তোমার টাকা উদ্ধৃত, আবার ব্যবসায় কিছু লেনদেনের ফলে টাকা কমছে, সেগুলো যোগ বিয়োগ করে তুমি কি করছো, সেগুলো তুমি যোগ বিয়োগ করে তোমার নগদ উদ্ধৃতটা বাইর করছো। ওইখান থেকে তুমি 4,000 টাকা তোমার কাছে রেখা বাকি টাকাটা তুমি ব্যাংকে জমা দিয়ে দিছো। আর এখন যদি ব্যাংকে যদি বাড়ে কমে, এর ফলে তো তোমার মানে ওই নগদ উদ্ধৃত্তে কোনো তোমার নগদ উদ্ধৃত মানে কি নগদ তহবিল, ক্যাশ অন হ্যান্ড, হাতে নগদ বা তোমার ব্যবসায় যে নগদ টাকাটা রয়েছে এটার তো কোনো প্রভাব বিস্তার করতেছে না। স্যার খ করে টাকা বসালে সহজ হয়, হ্যাঁ এটাও একটা শান, এটাও তুমি একটা ভালো শর্টকাট বলছো, এটাও ঠিক আছে। এবার বুঝতে পারছো কিনা আমার সবাই বলে, এখানে নগদ উদ্ধৃত্ত বের করতে হবে বাবা, এখানে নগদ উদ্ধৃত্ত বের করে বাকি সেই টাকাটা ব্যাংকে জমা দিতে হবে। নগদ উদ্ধৃত্ত বের করে 4,000 টাকা হাতে রেখে বাকি টাকাটা তোমার ব্যাংকে জমা দিতে হবে। চেক মারফত নগদকে কিভাবে প্রভাবিত করে, কারণ এটা বাহন চেক, এই যে নগদ, ওইটাকে আমরা বাহন চেক ধরে নিছি, চেককে নগদ টাকার সামিল ধরা হয়। এইটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, এই বিষয়টা নিয়ে কনফিউশন হইতে পারে, আমি বলে দিই, এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে নরমালি অনার্সের যে কোনো একটা বই বাইর করো, ঠিক আছে। এই যে আমাদের একটা ভালো বই আছে অনার্সের, আমার স্টুডেন্টদের আমি এই বইটা সাজেস্ট করি, এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পবিত্র কুমার স্যারের বই, ঠিক আছে। অনার্সের যে কোনো একটা বই, এখানে অনেক বড় বড় বিদেশি রাইটারের রেফারেন্স দেওয়া আছে। এখানে দেখবে এরা ব্যাংক কোনো শব্দ ইউজ করে না, কোথায় সবাই ক্যাশ শব্দ ইউজ করে। এরকম 10টা বই দেখাইতে পারবো তোমাকে, আমার এখানে রয়েছে। আমার কথা বুঝতে পারছো? আধুনিক হিসাব বিজ্ঞানে ওরা ব্যাংক বলতে ওদের কাছে ব্যাংকও যা নগদ টাকাও তাই, ওরা ব্যাংকের জায়গায় ক্যাশই লেখে, নগদ টাকাই লেখে। তাইলে কারণ এর জলজন্ত ব্যাখ্যা কি, শোনো এটা আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কি এর আরেকটা ব্যাখ্যা কি আমি তোমাদের বলি। তুমি নগদ টাকা দিয়ে কি করতে পারো, নগদ টাকা দিয়ে তুমি দায় পরিশোধ করতে পারো, আবার নগদ টাকা দিয়ে তুমি কি কোনো কিছু কিনতে পারো। সিমিলার কাজটা, সেম কাজটা তুমি চেক দিয়েও করতে পারো। চেক দিয়ে তোমার কাছে কেউ যদি টাকা পায়, তুমি সেটা দায় পরিশোধ করতে পারো, তাকে টাকাটা দিয়ে মানে চেকের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারো। আবার তুমি চেকের মাধ্যমে কোনো কিছু কিনতেও পারো। তাহলে যা তুমি নগদ টাকা দিয়ে করতে পারতেছো, সেম কাজ তুমি চেক দিয়েও করতে পারতেছো। তাহলে চেক আর নগদ টাকার ভিতর কোনো পার্থক্য নাই। এই জিনিসটা মাথায় ঢুকাও। 9-10-এ পড়ছো এক জিনিস, এখন একটু চেঞ্জ করো জিনিসটা, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করো, একটু নতুন কিছু আসলে এটাকে একটু গ্রহণ করার চেষ্টা করো। বইটই পড়ো, একটু উপরে ক্লাসে উঠলে এমনি বুঝতে পারবা সব, ঠিক আছে। এই জন্য এই 11,500 টাকা আমরা বাহন চেক ধরে নগদ টাকা সামিল ধরছি, এই জন্য একবার যোগ দিছি, আবার যেহেতু এটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিছি সেই তো আবার এটা আমরা বিয়োগ দিয়ে দিছি।
এখন তো স্যার এটিএম কার্ড দিয়ে কি ডিরেক্ট ব্যাংকের থেকে শপিং মলে নিয়ে যাওয়া যায়, তাই ব্যাংকই নগদ। হ্যাঁ, এটাও একটা যুক্তি, ব্যাংকই নগদ এই কারণে, কারণ ওই ডেবিট কার্ড মানে ওটাই তো চেকের স্থল অভিষিক্তই হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড। ঠিক আছে, যাক আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরও সবাই লিখতেছো, হ্যাঁ সবাই লিখছো যে হ্যাঁ বুঝতে পারছি, খতে চলে যান। হ্যাঁ আমি খতে চলে যাচ্ছি। এবার খতে বলছে একটি 2 ঘরের অবদান বই প্রস্তুত করো। তো চলেন আমরা এবার একটা 2 ঘরের অবদান বই প্রস্তুত করি। দেখেন ছকটা কিভাবে টানতে হবে এটা একটু খেয়াল করেন। আচ্ছা, মার্কারটা একটু চেঞ্জ করতে হবে, জাস্ট এ মিনিট। আচ্ছা দেখেন, এটা যেহেতু 2 ঘরের অবদান বই, টাকার ঘর হবে 2টা। চেক আর নগদ টাকার মধ্যে কোনো পার্থক্য নাই। জি ঠিক বলেছেন, চেক আর নগদ টাকার ভিতরে কোনো পার্থক্য নাই। আর যদি 3 ঘর হইতো এখানে টাকার ঘর 3টা দিতাম, ঠিক আছে। 1 ঘর হইলে টাকার ঘর 1টা দিতাম, এই যে 2টা টাকার ঘর দিয়ে দিলাম। এখানে অনেকে প্রাপ্তি লেখে, প্রাপ্তি লিখলেও হয়। রশিদ নাম খতিয়ান পৃষ্ঠা, র ন মানে রশিদ নাম, খ পি মানে খতিয়ান পৃষ্ঠা। ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা। দেখেন জিনিসটা আমি একটু নরমালি আপনাদের বলি, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমাদের যদি ব্যবসায় নগদ টাকা আসে তাহলে সেটা আমরা ডেবিট সাইডে নিব, আর নগদ টাকা যদি যায় তাহলে সেটা আমরা অবশ্যই ক্রেডিট সাইডে নিব। ওকে, আমাদের প্রতিষ্ঠানে যদি নগদ টাকা আসে সেটা আমরা ডেবিট সাইডে নিব, নগদ টাকা যায় অনেকে সেটাকে আমরা ক্রেডিট সাইডে নিব। অনেকে আছে, মানে অনেকেই আছেন যেটা, সেটা হলো অবশ্যই পাড়ার মুদির দোকান থেকে চেকের মাধ্যমে পণ্য কিনতে পারবো, অবশ্যই। এবং এটার কোনো মূল্য নাই এই কারণে শাহেদ পিয়াস, এই কারণে মূল্য নাই বিকজ এটা লেনদেন নয়। লেনদেন হতে গেলে 3টা বিষয় থাকতে হবে। পাড়ার মুদির দোকানের কোনো লেনদেনকে আমরা ব্যবসার লেনদেন বা ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত নহে, কারণ একটা ঘটনাকে যদি একটা লেনদেন হতে হয় সেখানে 3টা বৈশিষ্ট্য থাকতে হয়। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কমপক্ষে 2টি পক্ষ থাকতে হয়, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ, এবং সেটাকে অবশ্যই ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তাহলে পাড়ার মুদির দোকান থেকে যখন আপনি কোনো কিছু কিনবেন, ইহা শুধুই একটা ঘটনা, ইহা লেনদেন নহে। ইহা A=L + E কে প্রভাবিত করে না। সুতরাং আপনি চেকের মাধ্যমে কিনলেন না বাকিতে কিনে আর টাকা দিলেন না, নাকি আপনি চুরি করে নিলেন পণ্য, এটা ডাজেন্ট ম্যাটার। ওকে, থ্যাংক ইউ। তো আসেন 2 ঘরের অবদান বই। তো 2 ঘরের অবদান বইতে টাকা আসলে আমি এখানে একটা প্লাস দিয়ে দিই, তার মানে টাকা প্লাস হইলে আমরা এখানে নিব, টাকা মাইনাস হইলে আমরা এখানে নিব। আচ্ছা, আমরা জাস্ট এইভাবে হিসাবটা রাখবো। দেখেন জুন 1, এখানে বলছে নগদ উদ্বৃত্ত। নগদ উদ্বৃত্তকে আমরা বলতে পারি ব্যালেন্স বিডি।
বিডি মানে ব্রড ডাউন। শোনেন, অ্যাকাউন্টিং এ কোনো কিছুর প্রারম্ভিক ব্যালেন্সকে আমরা সবসময় কি বলি? ব্যালেন্স বিডি বলি। যেহেতু এটা নগদ উদ্বৃত্ত, সেহেতু অবশ্যই এটা নগদের পাশে যাবে 18,000 টাকা। এরপর আছে হচ্ছে হলো ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত অবশ্যই ক্রেডিট সাইডে আসবে, কারণ এটা দায় প্রকাশ করে। ব্যাংক জমাতিরিক্ত, যেটাকে ইংরেজিতে বলে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকে যা জমা ছিল তার থেকে অতিরিক্ত উত্তোলন করেছেন, এটা হচ্ছে জুন 1। যেহেতু ব্যাংক জমাতিরিক্ত, অবশ্যই এটা ব্যাংকের পাশে আসবে 15,000 টাকা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। স্যার ব্যাংক ব্যাংক উদ্বৃত্ত বললে এটা ক্রেডিট সাইডে যাবে, ঠিক আছে? ডেবিট ক্রেডিট দিকে ব্যাংকে টাকা কি আসবে? হ্যাঁ, ব্যাংকের দিকে আসবে, টাকাটা ব্যাংকের দিকে আসবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর, জুন বলছে প্রাপ্য হিসাব হতে নগদ আদায় 8,000 টাকা এবং চেক মারফত আদায় 11,500 টাকা। আমি এই জিনিসটা একটু বলি। প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়, নগদ আদায়, এটা হচ্ছে হলো নগদের ঘরে আসবে। আপনি নর্মালি দেখেন, প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি আমরা নগদ টাকা পাই, তাহলে আমাদের ব্যবসায় টাকা বাড়ে না কমে? অবশ্যই টাকা বাড়ে, তাহলে ডেবিট পাশে আসবে। তাহলে জুন 2 আমরা লিখবো হচ্ছে প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ আদায়, তার সো আমরা প্রাপ্য হিসাব লিখবো। অনেকে এই অঙ্কগুলো, এই নগদান বই অনেকে জাবেদা করে করে করে, ওটা করলেও হবে। তো প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ আদায় 8,000 টাকা, 8,000 টাকা এখানে লিখলাম। আর 11,500 টাকা চেকের বিনিময়ে পাইলাম, সো ব্যাংকের ঘরে লিখবো 11,500 টাকা। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার, এই 11,500 টাকা যদি নগদ টাকার শামিল হয়, তাহলে আপনি এইটা কেন ব্যাংকের ঘরে নিলেন, কেন নগদান বইয়ের ঘরে নিলেন না? আমি আপনাদের এটাও বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে পাড়ার মুদির দোকান, একটু খেয়াল রাখেন, এই ব্যাংক হিসাবে টাকা যদি কেউ এইখানে যোগ দেয়, এটাও 100% রাইট। আমি বইয়ের রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমাকে জাস্ট একটু ওই রুমে যাইতে হবে, এক সেকেন্ড। শিখবেন যখন ভালো মতনই শিখেন। এইটা হলো বই, ঠিক আছে? এইটা হচ্ছে হলো বই। এই বইয়ের ভিতরে হিসাব বিজ্ঞান প্রথম পথে, একটা আব্দুল্লাহ স্যারের বই। এখানে দেখবেন যদি কোথা থেকে চেক পাওয়া হয়, দেখেন 20 নাম্বার, দেখেন একটু খেয়াল করেন, এখানে পড়তে পারতেছেন কিনা জানি না। জানুয়ারি 20, হামিদ অ্যান্ড সন্সের নিকট চেকে পণ্য বিক্রয় করা হলো 2,700। তার মানে চেকে পণ্য বিক্রয় করছি মানে হচ্ছে আমরা পণ্য বিক্রয় করে চেক পাইছি কত টাকা? 1,500 টাকা। একটু খেয়াল করেন, দেখেন সরি, হামিদ অ্যান্ড চেকে বিক্রয় হচ্ছিল 2,700 টাকা। হ্যাঁ সরি, 2,700 টাকা। দেখেন বিক্রয় হিসাব 2,700 টাকা। এই যে দেখেন, ভালো মতন খেয়াল করেন, কোন ঘরে নিছে? নগদের ঘরে। এই যে 2,700 টাকা নগদের ঘরে। তার মানে এই স্যার কি ভুল লিখছেন? চেক প্রাপ্তি কোন ঘরে নিছে দেখছেন? পাড়ার মুদির দোকান, খেয়াল করবেন এগুলো। আরো এরকম 3-4টা বইয়ের রেফারেন্স দিতে পারবো, ঠিক আছে? ওইদিকে যাচ্ছি না। নর্মালি খেয়াল করেন যে এই টাকাটা যদি কেউ এই ঘরে নেয়, তাতেও তার 100% হবে। এই টাকাটা যদি কেউ এই ঘরে নেয়, 100 and 100% তার এটা হবে। টোটাল 2টা টাকা যোগ দিয়ে, হ্যাঁ, 19,500 টাকা এখানে লিখবে, তাতেও হবে, কেউ কাটবে না। কারণ চেক নগদ টাকার শামিলই হয়। ওকে, এখন স্যার তাহলে আপনি এখানে কেন দিলেন? এটা দিছি, এটার রিজন হচ্ছে আপনাদের গতানুগতিক ট্র্যাডিশনাল বইতে চেকটাকে ব্যাংকের ঘরেই নেই, এই জন্য আমি ব্যাংকের ঘরে নিছি। ওকে, আচ্ছা আসেন এবার হচ্ছে প্রাপ্য হিসাবের নিকট হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। ইটস অ্যান কন্ট্রা এন্ট্রি, এটা একটা কন্ট্রা এন্ট্রি। সো 11,500 টাকা ব্যাংকে জমা দিছি। তো দেখেন কন্ট্রা এন্ট্রিটা কিভাবে আমরা হিসাবভুক্ত করব। তাহলে কন্ট্রা এন্ট্রি যাবে দেখেছিল, ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখেন 11,500 টাকা, তো ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখবে 11,500, আর নগদান হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিট সাইডে নগদের ঘরে লিখবে 11,500।
যেহেতু কোনটা মানে বিপরীত, তার মানে এখানে বিপরীত নামটা লিখবে। এখানে লিখছি ব্যাংকের ঘরে, সো এখানে লিখবো নগদান হিসাব। খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখবো সি। এটা হচ্ছে 4 তারিখ, তাহলে এখানেও লিখবো এটাও জুন 4। এটা লিখছি যেহেতু লিখছে নগদান ঘরে, সো এখানে লিখবো ব্যাংক হিসাব, বিপরীত নাম। কন্ট্রেন্টটি কিভাবে হিসাবভুক্ত করছে সবাই আশা রাখি বুঝতে পারছেন। কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন, কেমন? আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে 4 তারিখের পরে আছে 9 তারিখ। পণ্য ক্রয় 28,000 টাকা, যার মধ্যে 9,000 টাকা নগদে পরিশোধ করা হলো। তাহলে পণ্য ক্রয় করলে টাকা অবশ্যই চলে যায়, তার মানে এটা ক্রেডিট সাইডে আসবে। 9 তারিখ ক্রয় হিসাব। সো ক্রয় করছি কত টাকার? 28,000 টাকা, কিন্তু নগদে পরিশোধ করছি 9,000 টাকা, আর বাকি টাকাটা আমরা এখনো পরিশোধ করি নাই। বাকি 19,000 টাকা আমরা এখনো পরিশোধ করি নাই। তাহলে যেটা এখনো পরিশোধ করি নাই সেটা ধারে ক্রয় করছি, ধারের লেনদেন এখানে অন্তর্ভুক্ত হয় না। মনে রাখবেন, নগদান বইতে বা ক্যাশ বুকে ধারের লেনদেন অন্তর্ভুক্ত হবে না, ধারের লেনদেন অন্তর্ভুক্ত হবে না। কণিকা আক্তার, কন্ট্রাক্টটি আমি আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। 20 তারিখ চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 2,000 টাকা। তাহলে চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ 20 তারিখ, এটাকে আমরা লিখবো উপযোগ খরচ, ইউটিলিটি বিল বা ইউটিলিটি এক্সপেন্স। তো উপযোগ খরচ কি মনে রাখবেন, অ্যাকাউন্টিং এ গ্যাস, পানি, বিদ্যুৎ বিল, এই যে আমরা বিদ্যুৎ বিল দেই না, এটাকে অ্যাকাউন্টিং এ বলা হয় উপযোগ খরচ। তো চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ হচ্ছে হলো 2,000 টাকা। যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করছি, সো টাকাটা আমাদের ব্যাংক থেকে কমে যাবে। কারণ আমরা যে বিদ্যুৎ বিলটা চেকের মাধ্যমে পরিশোধ করছি, ওই চেকটা নিয়ে যে আমাদের ব্যাংক থেকে টাকা উঠাই নেওয়া হবে, সুতরাং আমাদের ব্যাংকের টাকা কমে যাবে। বিদ্যুৎ বিল হিসাব দিলে হবে, হ্যাঁ হবে, তবে না দেওয়াই ভালো, কেমন? উপযোগ খরচ লিখবেন। আচ্ছা, এবার আসেন, চেক মারফত পদেয় বিল পরিশোধ করা হলো, পদেয় হিসাব পরিশোধ করা হলো 10,000 টাকা। মানে চেকের মাধ্যমে আমরা পাওনাদারকে পরিশোধ করলাম 10,000 টাকা, তার মানে এই টাকাটা আমাদের ব্যাংক থেকে কমে যাবে, যেহেতু টাকাটা আমরা চেকের মাধ্যমে পরিশোধ করছি। তার মানে যে পদেয় হিসাবকে আমরা চেক দিছি, সেই চেক নিয়ে সেই ভদ্রলোক আমাদের ব্যাংক থেকে টাকা উঠাই নেবে, তার মানে আমাদের ব্যাংকে টাকা কমবে, তাহলে কমলে ক্রেডিট সাইডে আসবে। তো এটা হলো কয় তারিখ? এটা হলো 27 তারিখ। চেক মারফত মানে হচ্ছে চেকের মাধ্যমে, ঠিক আছে? আমরা পাওনাদারকে পরিশোধ করছি, সো প্রদেয় হিসাব লিখব, প্রদেয় হিসাব। এরপর হচ্ছে হাতে নগদ 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এইটাও একটা কন্ট্রা এন্ট্রি, এইটাও হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি। তো এজন্য আমাদের কি করতে হবে? আগে ক্লোজিং করতে হবে। তো দেখেন, আগে আমরা একটু ক্রেডিট পাশটা যোগ দেই। তো ক্রেডিট পাশে দেখতেছি এই সাইডেই বেশি আছে, নাকি ওই সাইডে বেশি আছে? ওই সাইডে বেশি আছে, ওই সাইডে বেশি আছে ক্রেডিট সাইডে। তাহলে 15,000 প্লাস 2,000 প্লাস 10,000 যোগ দিলে হয়ে গেল 27,000। তাহলে এখানে লিখবো 27,000, এখানেও কান ধরে বসাই দেবো 27,000। ডেবিট ক্রেডিট সমান করতে হবে। এই 27,000 থেকে বিয়োগ দিব হচ্ছে হলো 11,500 বিয়োগ 11,500, বিয়োগ করলে হয় 4,000। এই 4,000-এর নাম হচ্ছে আপনার ব্যালেন্স সিডি। এটা অবশ্যই জুন মাস কয় তারিখ হয়? শেষ তারিখ হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে 30 তারিখে হবে, জুন 30। এবার আসেন দেখেন, এখানে নগদ উদ্বৃত্ত আপনাকে কত টাকা রাখতে বলছে? নগদ উদ্বৃত্ত আপনি মানে কয় হাজার টাকা রাখতে বলছে? 4,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দেবেন। তাহলে নগদ উদ্বৃত্ত কয় টাকা আগে সেটা বাইর করি। তো দেখা যাচ্ছে যে এই সাইডে বেশি আসছে, এই সাইডে বেশি আসছে। তাহলে 18,000 প্লাস 8,000 যদি যোগ দিই, তাহলে হয় হচ্ছে 26,000। হ্যাঁ, 26,000। তাহলে এখানেও লিখলাম 26,000। $5,400 টাকা থাকে, সরি 5,500 টাকা থাকে। 5,500 টাকা থাকে।
আচ্ছা, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে হলো আমরা এই যে 11,500 যেটা আমরা নিছিলাম, ঠিক আছে, আমাদের 11,500 টাকা যেটা আমরা বাহন চেক ধরছিলাম, তাহলে ওইটা তো আমরা কি বলে, ওইটাকে তো আমরা নগদ টাকার শামিল ধরছিলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা নগদের সঙ্গে যোগ করে দিই, কেমন? ঠিক আছে, এখানে নিলেও হবে, আমি এটা বলে দিচ্ছি, এখানে নিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে একটু যোগ দিয়ে দিই, তাহলে ওই দুইটা যোগ দিলে হয়তো কত, 11 আর 8 হচ্ছে হলো 19,500। এবার একটু আমরা যোগ করি, দেখি না, 18,000 প্লাস 19,500 মাইনাস 9,000 মাইনাস 11,500। তাহলে বের হয় হচ্ছে হলো এই দুইটার থেকে আমরা যদি এই দুইটা বিয়োগ দেই তাহলে বের হয় হচ্ছে হলো 17,000 টাকা। ভালো মতন খেয়াল করবেন, 17,000 টাকা বের হয়, 17,000। এখন এই 17,000 টাকার মধ্যে আমি 4,000 টাকাও কাছে রাখবো আর অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিব। তাহলে যে 4,000 টাকা রাখবো ওই 4,000 টাকা অবশ্যই আমরা বিয়োগ দিব। তাহলে 17,000 থেকে যদি 4,000 বিয়োগ দেই তাহলে হয় হচ্ছে হলো 13,000 টাকা। তার মানে এই 13,000 টাকা আমরা ব্যাংকে জমা দেব। একটু আগে জাবেদায় যেটা আমরা বাইর করছিলাম, কেমন? তাহলে 13,000 টাকা যদি আমরা ব্যাংকে জমা দেই তাহলে ব্যাংকে জমা দিলে জাবেদা কি হয়? ব্যাংকে জমা দিলে তো কন্ট্রা, ব্যাংক হিসাব ডেবিট হয়, একটু আগে জাবেদা করছি না, আর নগদ হিসাব ক্রেডিট হয়। তার মানে দেখেন এখানে ব্যাংক হিসাব আছে হলো ডেবিট পাশে, তাহলে এই ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখবো হচ্ছে হলো ওই 13,000 টাকা, আর নগদের হিসাব ক্রেডিট আছে, তার মানে ক্রেডিট পাশে নগদের ঘরে লিখবো হচ্ছে হলো আপনার সেই 13,000 টাকা। এখন আমরা বিপরীত নাম লিখে দিব, এখানে আছে নগদের ঘরে, সো এখানে লিখবো ব্যাংক হিসাব, এটা হলো কয় তারিখ ছিল, 30 তারিখ, আর এটা ছিল হচ্ছে হলো ব্যাংকের ঘরে, সো এখানে লিখবো নগদান হিসাব। বিপরীত নাম লিখতে হবে, এজন্য এটাকে বলা হয় বিপরীত দাখিলা। কন্টেন্টের ঘরে লিখতে হবে সি, ঠিক আছে, এটা কিন্তু এই সোজা হবে, খেয়াল রাখেন কিন্তু। এটা হলো 30 তারিখ, ওকে। ঠিক আছে, তাহলে এবার এই 26,000 থেকে যদি আমি 13,000 সহ প্রত্যেকটা বিয়োগ দেই তাহলে আমাদের ওই উদ্বৃত্ত 4,000 টাকাই থাকে, ঠিক আছে। আর ব্যাংকের এটা আগে নেওয়ানো উচিত হয় নাই, ব্যাংকের এটা একটু পরে নেওয়াতে হবে, এক্সটেন্ডিসার একটু কাটাকাটি হয়ে গেল, এটা একটু পরে নেওয়াতে হবে কারণ এই নতুন একটা এন্ট্রি এই পাশে আসছে, ঠিক আছে, এক্সটেন্ডিসার বাবা। তো এখানে আমরা একটু যোগ দিব, 15,000 প্লাস 2,000 প্লাস 10,000 প্লাস 13,000, সেটা বহুত বেশি, এখানে আসবে 40,000। এই 40,000 কাল ধরে এখানে আমরা বসাই দিব। এবার 40,000 থেকে বিয়োগ করব হচ্ছে 11,500, তাহলে হয় 28,500। এই যে ব্যালেন্স সিরিজ এটা পরবর্তী তারিখে ব্যালেন্স বিডি হবে, জুনের পরে জুলাই, জুলাই 1 ব্যালেন্স সিডিটা হয়ে যাবে ব্যালেন্স বিডি। এই সেম দুইটা টাকাই এখানে চলে আসবে, কত, 4,000 আর 28,500। এবার কে কে বুঝতে পারে নাই বলেন? 19,500 কিভাবে বের করছেন? এই 19,500 কিভাবে বের করছি? এই 19,500 হচ্ছে এই 8,000 এর সঙ্গে 11,500 যোগ দিয়ে 19,500 হয়েছে। লাস্টে প্যাচ লেগে গেছে, কি প্যাচ লেগে গেছে আমাকে একটু বলেন, কোন এন্ট্রিতে থেকে সমস্যা হয়েছে আমাকে বললেই তো হচ্ছে, আমি বুঝাই দিচ্ছি তো বাবা, কোনো সমস্যা নাই। এটা একটু ঝামেলার এন্ট্রি, এই জন্যই তো এই এন্ট্রিটা আমি, এই জন্যই তো এই অঙ্কটা আমি দিছি যাতে একটু ঝামেলা হয়। এই এন্ট্রিটা বুঝাইতে একটু ঝামেলা হবে, এই জন্যই তো আমি এই অঙ্কটা দিছি। লাস্টের সিটা মেবি উল্টা হইছে,
কেন? ঠিকই তো আছে। সি সি এখানে 13,000, এখানে 13,000, ঠিকই তো আছে। ব্যাংক হিসাব ডেবিট। ওহো, ঠিক বলছো বাবা, ঠিক। দেখ, এখানে নগদের হিসাব ক্রেডিট ছিল না, তাহলে ক্রেডিট সাইডে নগদের ঘরে লিখতে হবে 13,000। এক্সট্রিমলি সরি। $33,500 মাইনাস 13,000 মাইনাস 19,500 মাইনাস 18,000। $17,000 হাতে আছে। 17,000 টাকা 4,000 টাকা রেখে 13,000 টাকা ব্যাংকে জমা দিছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে 13,000 আর নগদের হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট সাইডে নগদের ঘরে 13,000। ওকে, এই যে এখানেই তো ভুল হয়েছে। দেখছো এত বড় একটা ভুল করছি, এই যেন অঙ্কই মিলাইতে পারতেছে না লাস্টে যায়। আচ্ছা, এটা এই পর্যন্ত 27 তারিখ পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছো, আই হোপ। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবাই। আচ্ছা, আমি এটা করাই দিচ্ছি, যারো টেনশন নিও না, আমি এখন করাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো, এই 27 পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন। 30 তারিখে কি বলছে দেখেন, 30 তারিখে বলছে হচ্ছে হলো হাতে নগদ 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে হবে। তাহলে অবশিষ্ট টাকা কয় টাকা? তাহলে 18 আর 19 যদি আমরা যোগ দিই তাহলে হয় হচ্ছে 18,000 প্লাস 19,000, 19,500, সরি 19,500, এই দুটো যোগ দিলে হয় হচ্ছে হলো 37,500। এবং 37,500 থেকে এই দুইটা যদি আমরা বিয়োগ দেই, বিয়োগ 11,500 বিয়োগ 9,000, 17,000 টাকা। তাহলে আমাদের কাছে অবশিষ্ট থাকে 17,000। এখন 17,000 টাকা আমার হাতে নগদ আছে, ভালো মতন খেয়াল করো, 17,000 টাকা। আর প্রশ্নে কি বলছে যে 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও।
তার মানে 17,000 টাকা থেকে যদি 4,000 টাকা রাখি, বিয়োগ 4,000 টাকা যদি রাখি, তাহলে বাকি থেকে 13,000 টাকা। এখন 13,000 টাকা ব্যাংকে জমা দিব, তাহলে ব্যাংকে জমা দিলে যাবে কি হবে, ব্যাংক হিসাব এটা ধরলে হয় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে ওই 13,000 টাকা ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিট সাইডে ব্যাংকের ঘরে লিখতে হবে 13,000। একটু আগে ভুল হয়েছে কোন জায়গা বুঝতে পারছো, এইখানে আমি লিখে ফেলছিলাম, ঠিক আছে। টাকার ঘরের কাজ করতে হবে, ব্যাংক হিসাব ডেবিট আছে, তার মানে ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখতে হবে 13,000, আর নগদান হিসাব ক্রেডিট আছে, তার মানে ক্রেডিট সাইডে নগদের ঘরে লিখতে হবে 13,000। একদম ডাহা ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি বাবা, এক্সট্রিমলি সরি। সো এখানে যেহেতু ব্যাংকের ঘরে আছে, সো এখানে আমরা লিখবো নগদান হিসাব। এটা হলো তোমার 30 তারিখ। আবার এখানে দেখো এটা লিখছি আমরা কোন ঘরে, নগদের ঘরে, সো এখানে আমরা লিখবো ব্যাংক হিসাব। এক্সট্রিমলি সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা অনেক বেশি ঝামেলা হয়ে গেল এই অঙ্কটা করতে, যে জীবনে জানা হয়। একটু দেখো তো এই দুইটা, এবার আমরা হচ্ছে এক্সট্রিমলি সরি, আমি একটু তোমাদের কষ্ট দিছি, কেমন। এবার এগুলো একটু যোগ করব, ঠিক আছে। সরি, এইগুলো আগে ক্রেডিট সাইড বড় আছে, সো ক্রেডিট সাইডটা আগে যোগ দিব। 11,500 প্লাস 9,000 প্লাস 13,000, 33,500 লিখলাম, 33,500। এবার এখানে লিখলাম 33,500। এবার এই 33,500 থেকে বিয়োগ দেব 19,500, বিয়োগ 18,000, বিয়োগ করলে সেই 4,000ই হয়। তো এই 4,000-এর নাম হচ্ছে তোমার ব্যালেন্স সিডি। জুনের পরে জুলাই, সরি এটা তো যে মাসের অঙ্ক সেই মাসের তারিখে হবে, জুন 30 তারিখ। আর ব্যাংকের উদ্বৃত্তর দিকে যদি খেয়াল করি, তাহলে এই সাইডে বেশি আছে, হ্যাঁ। 15,000 প্লাস 2,000 প্লাস 10,000 যোগ করলে হয় হচ্ছে 27,000। এই 27,000 এখানে লিখবো, 27,000 থেকে বিয়োগ করবো 13,000 মাইনাস 11,500, 2,500 উত্তর মিলে গেছে। উফ ড্যাম, এই যে তোমাদের উত্তর মিলছে, 4,000 আর 2,500, 4,000 আর 2,500। সো এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী দিন জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। এত ঝামেলার অঙ্ক দেয় আমি নিজেও দেখি নাই, বুঝছো, এত ঝামেলার অঙ্ক হইলে আমি নিজেও দেখি নাই, সেটা দিয়ে থুয়ে দিছি। যাক, সমস্যা নেই, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, ডেবিটে নগদান ও ক্রেডিটে ব্যাংক হিসাবে, জি আমার এবার ঠিক হয়ে গেছে। ঢাকা বোর্ডের অঙ্ক বলে কথা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানে ক্লোজ করতেছি। আমরা এবার হচ্ছে হলো গদাকটায় চলে যাবো, ঠিক আছে। এটা নিয়ে আমি আর কথা বলছি না, তোমরা এটা পরে দেখে নিও, ওকে। আর অবশ্যই এটার রেকর্ডেড ভার্সন আমি কালকের ভিতরে আপলোড করে দিচ্ছি, ইউটিউবে থাকবে, তোমাদের গ্রুপেও থাকবে, ইউটিউবে আর ফ্রেশ ভার্সন থাকবে, ঠিক আছে। আমি একটু পাশে নোট করে রাখি। ঢাকা কত করাইলাম, এটা ঢাকা 23 ক্লাস 4 রেকর্ড। এই রেকর্ড ভার্সনটা অবশ্যই ইউটিউবে থাকবে ইনশাআল্লাহ। তারপরে উত্তর মিলাইতে পারছে, যাই হোক, মান সম্মানই তো থাকতো না। আজকে যদি উত্তর না মিলাইতে পারতাম, এই কি হতো রে বাবা, রে বাবা। বদ্রী বিদ্যালয়ে স্যার অঙ্ক পারে না, আহা শিরোনাম সবাই স্ক্রিন রেকর্ড করে ভিডিও দিয়ে দেবা ইউটিউবে। সো আসো এবার আমরা জাবেদা দিব। আচ্ছা, এখানে আমি আর লিখলাম না, তারিখ, হিসাবে শিরোনাম, ব্যাখ্যা, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, সম্পত্তি আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। জাস্ট এগুলো একটু মনে রেখো, ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য লাগবে। তো দেখো এখানে বলছে 2, 4, 9 ও 20 তারিখে। 2 তারিখে বলছে প্রাপ্য হিসাব
প্রাপ্য হিসাব হতে নগদ আদায় 8,000 টাকা, চেক মারফত আদায় হচ্ছে 11,500 টাকা। তাহলে এটা হলো আমরা জুন 2। তাহলে নগদান হিসাব ডেবিট লিখবো, ব্যাংক হিসাব এইটুকু। যেহেতু প্রাপ্য হিসাবের নিকট থেকে আমরা চেক আদায় করছি, আমাদের নগদ টাকা আদায় করছি, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এই দুইটা একসঙ্গে যোগ দিয়ে দেবো, 19,500 হবে। কেন 19,500? আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ এখানে যে চেকটা পাইছি ওটাকে আমরা নগদ টাকার শামিল ধরে নিছি। কারণ লিখে দিবা, যেহেতু প্রাপ্য হিসাবের নিকট থেকে চেক পাওয়া গেল। 4 তারিখ বলছে প্রাপ্য হিসাব হতে চেকটি প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো জুন 4। প্রাপ্ত চেকটি যখন আমরা ব্যাংকে জমা দিছি, সুতরাং আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, সো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 11,500 টাকার চেক জমা দিছি, 11,500। এরকম কারণ লিখে দিবা অবশ্যই, যেহেতু প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। এটা সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ হ্রাস পাইছে। এরপর 9 তারিখে যদি বলি পণ্য ক্রয় 28,000 টাকা, যার মধ্যে নগদে পরিশোধ করছি 9,000 টাকা, এটা হলো 9 তারিখ। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি পাইছে। ক্রয় হিসাব ডেবিট কত? 28,000 টাকা। ক্রয় তো 28,000 টাকা করছে, এর মধ্যে নগদে গেলে কত? নগদান হিসাব ক্রেডিট, নগদে গেলে হচ্ছে তোমার 9,000 টাকা। আর বাকি টাকা তো আমরা যেহেতু ধারে ক্রয় করছি, সেহেতু এখানে পাওনাদারের সৃষ্টি হয়েছে, সো পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে থাকে হচ্ছে 19,000। এই দুইটা যোগ দিলে দেখবে এটা সমান হয়, ঠিক আছে? এখানে কারণ লিখে দিব অবশ্যই। কারণ লিখবা হচ্ছে পণ্য নগদে ও ধারে ক্রয় করা হলো। এবার 20 তারিখে বসে হচ্ছে চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 20 তারিখ। উপযোগ খরচ হিসাব ডেবিট, চেক মারফত দিছে না, চেকের মাধ্যমে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যয় বৃদ্ধি, সম্পত্তি হ্রাস। কত টাকা পরিশোধ করছে? 2,000 টাকা। কারণ লিখে দেবা, চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। স্যার জুন 2 টাকা আসবে তো স্যার 8,000, যেহেতু 4 তারিখে জমা দেওয়া হয়েছে না, জুন তারিখে তো তোমার জুনে তো নগদ টোটাল ওই যে 8,000 টাকা আদায় হয়েছে, আর যে চেকটা পাইছে ওটাও তো তোমার নগদ টাকার শামিল ধরে নিবা। এই জন্য টোটাল 19,500 লিখবা। যখন জমা দিছে তখন জমা দিছে, ওটা তো আলাদা লেনদেন হয়ে গেছে। আজকের ক্লাসে সব থেকে ঝামেলা স্যার জুন 2 এর 2 তারিখে যাবে তো একটাই হবে। আর আজকে হলো সব থেকে কঠিন এন্ট্রি আমরা সমাধান করছি, মানে কঠিন জাবেদাটা বা সরি কঠিন সৃজনশীল সমাধান করছি। সব থেকে ঝামেলার সৃজনশীলটা আজকের ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করছি, ঠিক আছে? 2 তারিখে এই দুইটা যোগ দিয়ে লিখতে হবে টাকা, কেমন? তো আজকের ক্লাস এখানেই রাখতেছি, অনেক সময় হয়ে গেছে আজকের ক্লাসে, অনেক বেশি সময় নিয়ে ফেলেছি আমি, এক্সট্রিমলি সরি, কারণ একটা অঙ্ক একটু ঝামেলা হয়ে গেছিল একটা এন্ট্রিতে। ওকে, আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।